আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আপার স্কিল একাডেমির আপনারা হচ্ছেন ফেসবুক মার্কেটিংয়ের ব্যাচ 4। আজকে আপনাদের প্রথম ক্লাস। আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ফান্ডামেন্টালস অফ মার্কেটিং। ফান্ডামেন্টালস অফ মার্কেটিং মানে হচ্ছে এই মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং যাই বলি, এই সংক্রান্ত যা যা বেসিক আইডিয়া আছে সব কিছু আপনারা আজকে এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন। তো এখানে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং। মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং বলতে আসলে কি বোঝায়? মডার্ন দিয়ে আমরা কি বুঝি? মডার্ন মডার্ন দিয়ে আমি কি বুঝি? আমরা আধুনিক, ঠিক না? আধুনিক, নতুন, এই জাতীয়। আচ্ছা, তো প্রথমে মার্কেটিং জিনিসটা আমরা বুঝি। মার্কেটিং বিষয়টা আসলে কি আমরা কি জানি কেউ? মার্কেটিং, এই যে শব্দ একটা মার্কেটিং, এই মার্কেটিং জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়? এন আইডিয়া? আচ্ছা, মার্কেটিং হচ্ছে ধরেন আপনার কোনো একটি প্রোডাক্ট অথবা সার্ভিসকে আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন। যেই মাধ্যম ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা মানুষের কাছে পৌঁছে দিবেন, মানে আপনার অডিয়েন্স যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন, সেই পদ্ধতি, সেই প্রক্রিয়াটাই হচ্ছে মার্কেটিং। বুঝছেন বিষয়টা? মার্কেটিং। এখন কথা হচ্ছে মার্কেটিংয়ের মধ্যে আবার দুই ধরনের মার্কেটিং আছে। একটা হচ্ছে অফলাইন অথবা ট্রেডিশনাল মার্কেটিং, আরেকটা হচ্ছে অনলাইন অথবা ডিজিটাল মার্কেটিং। দুই ধরনের। এখন অফলাইন অথবা ট্রেডিশনাল মার্কেটিং বলতে কি বুঝি? অফলাইন, হ্যাঁ, এই বিষয়ে একটু মানে আপনাদের কাছ থেকে কয়েকটা কথা আশা করি। হ্যাঁ, পোস্টার, ইয়েস, হ্যাঁ, মাইকিং, ইয়েস, এক্স্যাক্টলি, পোস্টার, মাইকিং, বুঝছেন? আচ্ছা, তাহলে অফলাইন অথবা ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে যে অনলাইন অথবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করে যে মার্কেটিং করা, যে প্রচার প্রচারণা, যেমন পোস্টার, লিফলেট, ব্যানার, তারপরে মাইকিং, বিলবোর্ড, এইগুলোর মাধ্যমে যে প্রচার প্রচারণা করা হয় বিজনেসের, সেটা হচ্ছে অফলাইন অথবা ট্র্যাডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল চ্যানেল ব্যবহার করে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে যখন প্রচার প্রচারণা করবেন তখন সেটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। এখন কথা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে চ্যানেল অথবা প্ল্যাটফর্মগুলো আছে, আচ্ছা একটু দাঁড়ান, কন্ট্রোল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডিজিটাল মার্কেটিং, এবার ডিজিটাল মার্কেটিং যে আমরা করব, যে প্ল্যাটফর্ম অথবা যে চ্যানেলগুলোর কথা বললাম, মানে চ্যানেলের নাম বললাম, এই চ্যানেলের মধ্যে অথবা প্ল্যাটফর্মের মধ্যে কি কি আছে একটু দেখি। ওয়েবসাইট মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে পিপিসি মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং। বিভিন্ন চ্যানেল আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন, সার্চ ইঞ্জিন ব্যবহার করে মার্কেটিং করতে পারবেন, ওয়েবসাইট ব্যবহার করে, মেইল ব্যবহার করে। এবার এগুলোকে জাস্ট একটু একটু জাস্ট শর্টলি কয়েক লাইনে বুঝাই দিই। ওয়েবসাইট মার্কেটিংকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করবেন, ই কমার্স যে বিজনেসগুলো আছে। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনিও মানে যখন সার্চ করবে কেউ, তখন আপনার ওয়েবসাইট বা আপনার ব্লগ বা যে যেত মানে যে কোনো আর্টিকেল হোক, যে কোনো আর্টিকেল অথবা যে কোনো কন্টেন্ট হতে পারে, সেটা র্যাঙ্কিংয়ে সবার আগে দেখাবে। ওটা হচ্ছে এসইও। নাম শুনছি না আমরা? এসইও কিন্তু নাম শুনছি। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ করলে সবার আগে আপনারটা দেখাবে। তো এসইওর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। তারপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াটা আমরা যেমন আমরা কাজ করবো এটা নিয়ে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কী কী আছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে কী কী আছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে কী কী আছে? ফেসবুক, আচ্ছা অনেক কিছু আছে, হ্যাঁ, অনেক কিছু আছে, হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এই জাতীয়, লিঙ্কডইন। আচ্ছা,
তারপর পিপিসি মার্কেটিং, পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, মানে প্রতি ক্লিকের যে যে জিনিসটা আপনি মানে কোনো একটা কন্টেন্ট পোস্ট করবেন, প্রত্যেকটা ক্লিকের বিনিময়ে যে কস্টটা কাটে আর কি, ওটা পে পার ক্লিক বলে, এটা মার্কেটিং আছে। তারপরে কন্টেন্ট মার্কেটিং আছে, কন্টেন্ট তৈরি করে আপনি প্রচার করবেন। ইমেল মার্কেটিং আছে, ইমেলের মাধ্যমে। তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে ধরেন অন্যজনের মাধ্যমে আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি বিক্রি করাইলেন, আর তার মাধ্যমে আপনি তাকে একটা কমিশন দিলেন, ওইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ভিডিও মার্কেটিং তো ওই যে যারা ভিডিও এডিটর আছে তারা ভিডিও তৈরি করে বিজনেসের প্রচার প্রচারণা করে। তো এই হচ্ছে মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেল, ওই চ্যানেলগুলো। এগুলোর মাধ্যমে আমরা কোনো আমাদের যে বিজনেস, সেই বিজনেসকে আমরা কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং মানে প্রচার প্রচারণা করতে পারি। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? মার্কেটিং কি, তারপরে অফলাইন মার্কেটিং, অনলাইন অথবা ডিজিটাল মার্কেটিং, তারপর মার্কেটিং কী কী চ্যানেল, এইগুলোর মধ্যে আমরা মার্কেটিংটা করতে পারি। আচ্ছা, এবার নেক্সটে আমরা চলে যাই। আচ্ছা, এবার চলে আসলো ব্র্যান্ডিং অ্যান্ড নিউরো মার্কেটিং। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং বলতে আমরা কি বুঝি? ব্র্যান্ডিং আমরা বলি না যে ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, ওইটা ব্র্যান্ড। ব্র্যান্ড বলতে আসলে কি বুঝি আমরা? ব্র্যান্ড নাম, ইয়েস নাম। আর ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি? আর একটা নাম, ঠিক আছে। আর কিছু? অ্যাপলের যে এক কামড় খাওয়া আপেল, এটা কি? এটা কি? হ্যাঁ, অ্যাপল সবাই চেনে, এটা একটা ব্র্যান্ড। এই যে ইয়াটা, অ্যাপলের যে লোগোটা, এক কামড় খাওয়া আপেল, লোগো আছে না এর মধ্যে? হ্যাঁ, তাহলে ব্র্যান্ডিংয়ের মধ্যে কি কি পড়ে? আপনি নাম বলছেন, মানে পার্সোনাল আইডেন্টিটি। তারা কি মানে পৃথিবীতে তাদের নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করে নিছে। তাহলে পার্সোনাল আইডেন্টিটি থাকবে, এখানে লোগো থাকবে, অথবা হতে পারে নিজস্ব কোনো স্লোগান, অনেক কিছু হতে পারে, নাম হতে পারে, লোগো হতে পারে, অথবা স্লোগান হতে পারে। তারা মানুষের বিশ্বাসটাকে ধরে মানে হ্যাঁ ধরে নিচ্ছে মানুষের বিশ্বাসটাকে। আচ্ছা, তাহলে ব্র্যান্ডিং হচ্ছে এমন একটা মানে ব্র্যান্ডিং জিনিসটার মধ্যে মূলত এইগুলোই পড়ে যে যে কোনো কোম্পানি অথবা যে কোনো বিজনেস মানে মার্কেট মার্কেট দুনিয়া অথবা মার্কেটিং জগতে তাদের নিজস্ব আইডেন্টিটি তৈরি করে নেয় সবার মাঝে, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। যেমন অ্যাপলের নাম শুনলে আমরা কিসের কথা? আইফোন, বিলাসবহুল লাইফস্টাইল, এই জাতীয় বুঝি। তারপরে অ্যামাজন শুনলে ই কমার্স, অনলাইন শপিং, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে দারাজ, অনলাইন শপিং। তারপরে কোকা কোলা শুনলে কোক, ড্রিঙ্কস এই জাতীয়। আচ্ছা, তারপরে ফ্রেশ অথবা প্রাণ, এগুলো শুনলে জুস, চিপস, পণ্য সামগ্রী আর কি, হ্যাঁ এগুলো। তারপরে ওয়ালটন শুনলে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স। আচ্ছা, আর কি কি আছে? অনেক কিছু। তারপর আছে টয়োটা, টয়োটা কার, গাড়ি। আর আর কি কি থাকতে পারে? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, বাইক, হ্যাঁ। তাহলে এই যে ইয়াগুলো বললাম, নামগুলো, এইগুলো হচ্ছে কি এক একটা ব্র্যান্ড। কারণ তারা কি পৃথিবীতে যত ছোট বড় বিজনেস আছে তাদের মধ্যে এই নামগুলা তাদের নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করে নিছে, যার কারণে তারা আজকে ব্র্যান্ড। ব্র্যান্ড দেখে কি মানুষের মনে মনে না, শুধু মানুষের মুখে মুখে তাদের নাম। তাহলে ব্র্যান্ড বুঝলাম। তাহলে ব্র্যান্ডের মধ্যে এই যে এই জায়গা দেখেন কি কি আছে, মানে যদি একটু নামগুলো দেখে, ডিজাইন, ভ্যালু, স্ট্র্যাটেজি, লোগো, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, আইডেন্টিটি, ট্রাস্ট। এই যে ট্রাস্ট, বিশ্বাসের একটা জায়গা কিন্তু যারা ব্র্যান্ড হইব। কারণ দেখেন, আপনি যখন কোনো ব্র্যান্ডের একটা কোম্পানি থেকে কোনো কিছু কিনবেন, তখন কিন্তু মানুষ এত যাচাই বাছাই করে না, ব্র্যান্ড সবাই চিনে। কারণ যেহেতু ব্র্যান্ড হয়েছে, তাদের প্রতি মানুষের একটা বিশ্বাস, একটা মানে আশ্বস্ত আছে। তাহলে এই ক্ষেত্রে কি হইব, মানে যে প্রোডাক্টটা খারাপ হইব বা এই জাতীয় কিন্তু কোনো ইয়া নাই, মানে সন্দেহ নাই, এরকম আর কি। আচ্ছা, তাহলে মানুষের বিশ্বাসটা তারা ধরে নিছে, এরকম ট্রাস্ট। আচ্ছা, তারপরে চলে যায় কি নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং জিনিসটা কি? নিউরো মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বুঝলাম, এবার নিউরো মার্কেটিং জিনিসটা কি? নিউরো দিয়ে কিছু বোঝা যায়? নিউরনের নাম শুনছি না আমরা, নিউরন, ব্রেনের মধ্যে নিউরন থাকে। আচ্ছা, নিউরো মার্কেটিং হচ্ছে যে আপনি যে মার্কেটিং করাচ্ছেন, বিজনেসের প্রচার প্রচারণা করাচ্ছেন, ঠিক আছে, তার মাঝখানে আরেকটা জিনিস যুক্ত করবেন, সেটা হচ্ছে মানুষের
মস্তিষ্ক, তারপর হচ্ছে আবেগ, আবেগ মানে আবেগের জায়গাটাকে ধরে নেবেন। সেটা হচ্ছে কি নিউরো মার্কেটিং। দেখেন, নিউরো আসছে থেকে ব্রেনের নিউরন থেকে আসছে নিউরো। নিউরো মার্কেটিং কি, যখন মার্কেটিংয়ের মধ্যে মানুষের আবেগকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আবেগ, মস্তিষ্ক, এই জাতীয় বিষয়গুলোকে ইমোশনাল, ইমোশন, যে আমি না এই এই জায়গা থেকে কিনবো, খারাপ হোক দাম বেশি হোক আমি এখান থেকে কিনবো, মানে মানুষের আবেগটাকে কিন্তু তারা ধরে নিছে। হুম তাহলে এখানে কাজ করবে মানুষের ব্রেন, তারপরে হচ্ছে এই যে ইমোশন, ইমোশন কাজ করবে। আচ্ছা, যখন এইগুলা কাজ করবে যখন আপনি এইগুলোকে তাদের স্ট্র্যাটেজির মধ্যে, আপনার স্ট্র্যাটেজির মধ্যে যুক্ত করতে পারবেন, তখন সেটা হয়ে যাবে কি নিউরো মার্কেটিং। আচ্ছা, এখানে কি কি পারচেজ, ডিসিশন, তারা ডিসিশন নেবে, কাস্টমার ইনসাইট। ইনসাইট মানে কি, কোনো একটা আমরা ফেসবুকে ঢুকলে ইনসাইট দেখি না, ইনসাইট মানে কি কাস্টমার সম্পর্কে যাবতীয় যা কিছু আছে বিভিন্ন তার সম্পর্কে বিস্তারিত ডাটা বিশ্লেষণ করবে। আচ্ছা, ইনস্টিংক্ট, এটাও আছে। ইনস্টিংক্ট মানে এই কাস্টমারের এক ধরনের কি বলা যায় আচরণ বা বিহেভিয়ার। ইমোশনাল, তার এই যে তার মধ্যে একটা ইমোশন, একটা ইমোশন তৈরি করে দিবে। অ্যাডভার্টাইজিং, এখানে তো অবশ্যই থাকবে অ্যাডভার্টাইজিং। সায়েন্স কাজ করবে, ব্রেন। তাহলে কি ডিজিটাল মার্কেটিংকে আপনি কখন নিউরো মার্কেটিংয়ে পরিণত করতে পারবেন? কখন? ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি, আপনি ডাটা ভিত্তিক, প্রচার প্রচারণা ভিত্তিক আপনি কি করতেছেন, মার্কেটিং, প্রচার প্রচারণা করছেন। তার সাথে জাস্ট কি করে দিবেন, ইমোশন, মানুষের ইমোশনকে অথবা আবেগ, তারপর ব্রেন, এই জাতীয় বিষয়গুলোকে যখন আপনি আবেগ, অনুভূতি, এগুলোকে যখন যুক্ত করে তারপরে মার্কেটিংটাকে করবেন, তখন সেটা হয়ে যাবে কি ডিজিটাল মার্কেটিং থেকে নিউরো মার্কেটিং। বুঝছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা, তারপরে চলে যাই আমরা 4P অফ মার্কেটিং আসলে কি। 4P, 4P মানে হচ্ছে মার্কেটিং মিক্স। এটা আরেকটা নাম আছে মার্কেটিং মিক্স। মানে এটা হচ্ছে মার্কেটিংয়ের একটা ফ্রেম, যে ফ্রেমটার মধ্যে 4টা পি থাকে। 4টা পি বলতে কি, দেখেন যেমন একটা হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে 4P, একটা প্রোডাক্ট, একটা প্রাইস, আরেকটা হচ্ছে প্লেস, আরেকটা হচ্ছে প্রমোশন। 4টা পি আর কি, 4টা পিরে একসাথে 4P বলে। 4P অফ মার্কেটিং অথবা মার্কেটিং মিক্স। আচ্ছা, তাহলে প্রথমে দেখি আমরা প্রোডাক্ট। প্রোডাক্টটা আসলে কি? প্রোডাক্ট তো আমরা যে বিজনেসের জন্য কাজ করবো, আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস যা নিয়ে আমরা বিজনেসের কাজে নামবো, সেটা প্রোডাক্ট অথবা সার্ভিস। আচ্ছা, প্রোডাক্ট। তারপরে হচ্ছে কি প্রাইস। প্রাইসটা কি? প্রোডাক্ট বুঝলাম কি, যে আমরা আসলে কিসের প্রচার প্রচারণা করাতে চাই, কি নিয়ে বিজনেসটা করতে চাই, সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রাইসটা হচ্ছে যে যে প্রোডাক্ট অথবা সার্ভিসটা নিয়ে আমরা বিজনেস করতে চাচ্ছি সেটার প্রাইস, দাম নির্ধারণ করা। দাম নির্ধারণ করাটা হচ্ছে প্রাইস। আচ্ছা, তারপর প্লেস। প্লেসটা হচ্ছে কি, যে আপনি প্রোডাক্ট অথবা সার্ভিসটা অথবা আপনার বিজনেসটা কোন জায়গায় করতে চাচ্ছেন, অথবা যদি অনলাইন ভিত্তিক হয় এটা ডেলিভারি সিস্টেমটা আসলে কিভাবে হবে, কিভাবে তার কাছে পৌঁছাবে, প্লেস, লোকেশনটা। আর প্রমোশন হচ্ছে কি, মার্কেটিং করাইবেন। প্রমোশন এই যে ব্র্যান্ড পরিচিতির জন্য আপনি কি প্রচার প্রচারণা করবেন। প্রচার প্রচারণা হতে পারে অনলাইন, অফলাইন, অথবা শুধু অনলাইনে, অথবা শুধু অফলাইন, অথবা অনলাইন অফলাইন দুইটাই হতে পারে, দুইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, এই গেছে আমাদের প্রমোশন। তাহলে এই 4টা জিনিস কি বোঝা হয়েছে? 4P আসলে কি? 4P মানে হচ্ছে 4P, 4P মানে হচ্ছে মার্কেটিং মিক্স অথবা মার্কেটিংয়ের একটা ক্লাসিক্যাল মডেলও বলে এটাকে। একটা ক্লাসিক্যাল মডেল অথবা একটা ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে মার্কেটিং কৌশলকে নির্ধারণ করা হয়, মার্কেটিং কৌশল নির্ধারণ করা হয়। তাহলে 4Pর মধ্যে কী কী আছে আমাদের? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই সিরিয়াল অনুযায়ী আপনার মুখস্থ করে ফেলবেন এই 4টা উপাদান। কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আচ্ছা, এবার নেক্সটে চলে যাই। আচ্ছা, এবার চলে আসি ডাটা ড্রিভেন। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, ডাটা ড্রিভেন। ডাটা বলতে আমরা কি বুঝি? তথ্য, তথ্য, ডাটা মানে তথ্য। আচ্ছা, ডাটা ড্রিভেন মানে কি? ডাটা ড্রিভেন হচ্ছে একটা স্ট্র্যাটেজি, মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি, খুব কার্যকর একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, ডাটা স্ট্র্যাটেজি মানে হচ্ছে পদ্ধতি, কৌশল। স্টেজ অথবা স্টেপ হচ্ছে ধাপ। আচ্ছা, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, ডাটা মার্কেটিং স্ট্র্যাটেজি, পদ্ধতি অথবা কৌশল। আচ্ছা, তাহলে ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজি অথবা ডাটা ড্রিভেন মার্কেটিংটা আসলে কি? ডাটা ড্রিভেন বলতে কি বোঝায়?
আচ্ছা, ডাটা ড্রিভেন মানে হলো যে ডাটা ডাটা ড্রিভেন এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনি অনুমানের উপর ভিত্তি না করে, কোনো প্রকার অনুমানের উপর নির্ভর না করে সরাসরি তথ্য সংগ্রহের মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাইবেন। বিষয়টা ঘোলাটে হইতে পারে, ক্লিয়ার করতেছি। যেমন দেখেন, অনুমানের পরিবর্তে তথ্যের উপর ভিত্তি করে কোনো একটা সিদ্ধান্তে যাওয়া। যেমন ধরেন যে আপনি নতুন একটা বিজনেস করবেন, এখন বিজনেসের জন্য কি করতেছেন, ধরেন অফলাইন, আচ্ছা আপাতত ধরে নিলাম অফলাইন বিজনেস। আপনি অবশ্যই কি বিজনেস করবেন ওটা একটু প্ল্যানিং করবেন। 4Pটাকে কীভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায় দেখেন, যে 4P প্রথমত একটা প্রোডাক্ট। ধরেন কেউ আমরা নতুন একটা বিজনেস করব, অবশ্যই আপনার প্রথম স্টেপ থাকবে না যে আপনি কি বিজনেস করবেন, কি প্রোডাক্ট হইব আপনার, মানে ক্লোদিং হইব, ফ্যাশন, নাকি ফুড আইটেম, নাকি খেলনা, বা যে কোনো কিছু হইতে পারে। প্রোডাক্টটা নির্ধারণ করবেন। তারপরে আপনি কি করবেন, কোথায় বিজনেসটা দিবেন, ঠিক না? কোথায় দিবেন, এর প্রাইস কত হবে, এগুলো তো থাকবে। কোথায় বিজনেস দিবেন, যে জায়গায় বিজনেস করবেন ওই জায়গাটা সিলেক্ট করা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যে বিজনেস দিতেছেন আর ওই ওই জায়গার মধ্যে যে বিজনেসগুলো আছে আপনার এটার সাথে মিলে কিনা। আপনি যদি মনে করেন যে যে জায়গায় হচ্ছে কাঁচা বাজার, ওই জায়গায় যদি এরকম ফ্যাশন জাতীয় কিছু দেন, তাহলে কিন্তু মানুষ অত বেশি একটা করতো না, ওই জায়গায় বেশি মানুষ যাইতো না। কিন্তু আপনি এমন জায়গায় সিলেক্ট করবেন যে জায়গার মধ্যে আপনার বিজনেসের সাথে মিলে, এরকম সবগুলো যে জায়গা আছে ওই জায়গায় তো দিবেন, যে জায়গায় মানুষ আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য যাইব, ঠিক না? হ্যাঁ, আগ্রহ থাকবো। জায়গা সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনি জায়গা সিলেকশনের ব্যাপারে অবশ্যই রিসার্চ করবেন, মার্কেটিং অ্যানালাইসিস করবেন, না অবশ্যই রিসার্চ করবেন যে এই জায়গার মধ্যে এই ব্র্যান্ডের কী কী মানে কতটা শপ আছে, অথবা কোন শপটায় মানুষ সবচেয়ে বেশি যায়, কোন প্রোডাক্টটা মানুষ সবচেয়ে বেশি কিনে। তারপরে হচ্ছে ঘন ঘন কোন প্রোডাক্টটা মানুষ বেশি নেয় এবং মানে কাস্টমার খুব হ্যাপি থাকে। এরকম এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন, তারপরে ওই মার্কেট অ্যানালিসিস করবেন। ধরেন মার্কেটের যে ব্যবসায়ীরা থাকবে তাদের সাথে কথা বললেন যে বর্তমানে কোন প্রোডাক্টটা সবচেয়ে ডিমান্ডেবল বাজারে, এই সব কিছু আপনার রিসার্চ করবেন। তাহলে এই যে আপনি রিসার্চ করতেছেন, ডাটা কালেক্ট করতেছেন, এই ডাটা কালেক্ট করতেছেন আপনি যে এতটা শপ আছে, তারপরে কাস্টমাররা এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি কিনে। তো এরকম এই যে আপনি প্রত্যেকটা বিষয়ের উপর ডাটা কালেক্ট করতেছেন, ডাটা কালেক্ট করে আপনি একটা সিদ্ধান্তে যাইবেন যে আপনি এত টাকা ইনভেস্ট করে একটা বিজনেস এই জায়গায় আপনি দাঁড় করতে চাচ্ছেন। এইটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে আপনি কোনো প্রকারের ডাটা অ্যানালাইসিস না করে আপনি জাস্ট অনুমান করে যে এই জায়গায় দিলে ভালো হইব, এত টাকা ইনভেস্ট করে জাস্ট ব্যবসা শুরু করে দিচ্ছেন। এবার আপনারা বলেন তো প্রথমটা ভালো হইব না দ্বিতীয়টা ভালো হইব? অবশ্যই প্রথমটা, ঠিক না? কারণ দ্বিতীয়টা কি, ধরেন বাইরের দেশ থেকে কেউ আসছে অথবা তার বাজেট ভালোই আছে, সে কী করলো যে জাস্ট একটা অনুমান করলো যে এই জায়গার মধ্যে একটা বিজনেস করলে মনে হয় ভালোই, না কি আছে, দোকান আছে বা শপ আছে, এই জায়গায় ঠিক আছে, এত টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে দেখি কি হয়। এই বিজনেসটা ধরেন প্রথম কিছুদিন ভালোই চললো, আস্তে আস্তে হইলো, কিন্তু এটা কিন্তু বেশি দিন স্টেবল করবে না। কারণ তার কি সিদ্ধান্তে ভুল ছিল, ঘাটতি ছিল। এবার আপনি যদি মনে করেন আপনার বাজেট অত বেশি নাই, যতটুকু বাজেট আছে, এই বাজেটের চেয়ে বেশি কার্যকর হচ্ছে যে আপনি মার্কেট অ্যানালাইসিস করছেন। আপনি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বিষয়ের কিন্তু ডাটা আগেই কালেক্ট করছেন, অ্যানালাইসিস করছেন। এবার ডাটা কালেক্ট করে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি কি করলেন, বিজনেসে নামছেন। এবার কিন্তু আপনার বিজনেসটা প্রথম পর্যায়ে যদি অত বেশি পরিচিতি নাও পায়, আস্তে আস্তে পরিচিতি পাইব, আস্তে আস্তে এরকম মানুষের বিশ্বাস আপনার তৈরি করতে পারবেন, তারপরে কিন্তু বিজনেসটা একটু স্টেবল হইব, ঠিক না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিষয় যে ডাটা ড্রিভেন মানে আপনি ডাটা কালেক্ট করবেন, ডাটা কালেক্ট করে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে এটার উপর একটা ডিসিশন নেবেন, ডিসিশন নিয়ে তারপরে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে না? তাহলে ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে অনুমান অনুমান ভিত্তিক যে সিদ্ধান্ত, অনুমানের উপর নির্ভর না করে তথ্যের উপর সিদ্ধান্ত নিয়ে তারপরে মার্কেটিংটা পরিচালনা করা হয়, অথবা মার্কেটিং বিজনেস করার কৌশল নির্ধারণ করা হয়, বুঝছেন? আচ্ছা, আর কি কি সুবিধা আছে এর, কিছু যে সুবিধাগুলো আছে তার মধ্যে হচ্ছে কি, ঝুঁকি হ্রাস হইব, আপনার ঝুঁকি কম কম থাকবো। তা যেহেতু আপনি সিদ্ধান্ত নিতেছেন, আপনার অবশ্যই ঝুঁকি কমবো। তারপর আপনার যে বাজেট, অপচয় কমে যাবে, আপনার অপচয়টা কমে যাবে। তারপরে আপনার রিস্ক রিস্ক কমে যাবে। তারপরে আপনার মানে বিজনেসের জন্য যে একটা লাভ, আউটপুট যেটা আর কি, ইনপুট দিলে তো আউটপুট পাওয়া যাবে, লাভটা একটু বেশি হবে যদি আপনি সিদ্ধান্তের উপরে কাজটা করেন।
আচ্ছা, তাহলে এই জায়গায় যা দেওয়া আছে এস্টাবলিশ গোলস, আপনি গোল সিলেক্ট করবেন। গ্যাদার রিকোয়ারমেন্টস অ্যান্ড ডাটা, ডাটা আপনি সংগ্রহ করবেন। ক্রিয়েট এ ডাটা রোড ম্যাপ, এই ডাটাগুলো দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করবেন যে আসলে কীভাবে কী করা যায়। কালেক্ট অ্যান্ড অর্গানাইজ ডাটা, এই ডাটাগুলোকে আবার এই যে অর্গানাইজ করে বিশ্লেষণ করবেন। তারপর হচ্ছে কি ইন্ট্রোডিউস ডাটা ড্রিভেন কালচার অ্যান্ড সেট আপ রিপোর্ট তৈরি করবেন। তারপর হচ্ছে মেজার অ্যান্ড ইমপ্রুভ, আপনি মেজার করবেন, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যদি দেখেন যে জায়গায় ঘাটতি বা যে জায়গায় সমস্যা আছে, ওইটাকে কী করবেন, আবার ইমপ্রুভ করবেন। আবার নতুন করে আবার আপনি অন্য একটা কৌশলে যাইবেন, আগাইবেন। তো এটা হচ্ছে মূলত ডাটা ড্রিভেন স্ট্র্যাটেজি। আচ্ছা, তারপর আমরা চলে যাই কনজিউমার ইনসাইটস। কনজিউমার ইনসাইটস বলতে ওই যে একটু আগে একটা জিনিস দেখছিলেন ইনসাইট। আচ্ছা, কনজিউমার ইনসাইটস মানে কি? কনজিউমার বলতে কি বুঝি বলেন তো? কনজিউমার, কনজিউমার মানে কি? কনজিউমার, কনজিউমার মানে হচ্ছে ভোক্তা, মানে ক্রেতা, কাস্টমার। কনজিউমার মানে কাস্টমার। আচ্ছা, তাহলে কনজিউমার ইনসাইটস মানে আপনি কাস্টমার সম্পর্কে ইয়া করবেন, কি বলা যায়, কাস্টমার সম্পর্কে আপনি জ্ঞান লাভ করবেন। জ্ঞান লাভ বলতে কি, কাস্টমার সম্পর্কে আপনি ডাটা কালেক্ট করবেন, যদিও ওইটার মতো একটু পড়ে গেছে ওইটার মতো, কিন্তু এখানে হচ্ছে কাস্টমার সম্পর্কে আপনি একটু ডিপলি ইয়া করবেন, একটু ডিপলি রিসার্চ করবেন। যেমন কি এক একজন কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি কিনে, কেন কিনে, কোথায় কিভাবে সিদ্ধান্ত নেয়, বা তারা কোন প্রোডাক্টটা বেশি হ্যাপি, হ্যাঁ, এরকমভাবে একদম কাস্টমার সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে কনজিউমার ইনসাইটস। কনজিউমার তো হ্যাঁ, না কাস্টমার বিষয় বলতে যে অ্যানালাইসিস করবেন আর কি, যতটুকু সম্ভব হয়। এই যে বললাম না মার্কেটিং রিসার্চ করার মাধ্যমে, এটা আপনি প্রথমে তার বিষয় জানতেন না, ঠিক না? কারণ তারা তো আর আপনার কাস্টমার না। যাদের কাস্টমার তাদের কাছ থেকে জানবেন, যদিও সবাই ধর সব ডাটা দিত না, কিন্তু আপনাকে এমনভাবে, হ্যাঁ, এমনভাবে ইয়া করতে হইব, তাদের সাথে ওই যে ফ্রেন্ডলি কথা বলতে হইব, কথা বলে তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানতে হইব যে আসলে কোন কাস্টমারদের বিহেভিয়ার কেমন। তারপরে হচ্ছে কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি কিনে, কেন কিনে, তাদের ফিডব্যাক। অবশ্যই যাদের কাস্টমার তাদের কাছে তো ফিডব্যাক বা রিভিউ দেয় না, যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম এটা কিন্তু এরকম এরকম উপকার আমি পাইছি, এরকম রিভিউ দেয়, এটা আর কি। কাস্টমার সেগমেন্টেশন মানে ধাপ, কাস্টমার অ্যান্ড কনজিউমার অ্যানালিটিক্স। তারপর মার্কেট ইন্টেলিজেন্স, মার্কেট রিসার্চ। তারপরে কাস্টমার সার্ভিস ফিডব্যাক, এই যে কাস্টমারদেরকে আপনি যে সার্ভিস দিতেছেন এর ফিডব্যাক, তাদের ফিডব্যাক কী। তারপরে কম্পিটিটিভ ইন্টেলিজেন্স, কম্পিটিটিভ মানে হচ্ছে আপনার প্রতিযোগী, আপনার পাশে যে দোকান বা যে বিজনেসটা আছে তারা হচ্ছে আপনার প্রতিযোগী, কম্পিটিটিভ ইন্টেলিজেন্স। কম্পিটিটিভও রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ এখানে আসছে। তারপর কোশ্চেন অ্যান্ড কমেন্টস, তারা কী প্রশ্ন করে বা তাদের কী কমেন্ট করে কোনো একটা প্রোডাক্ট কেনার পর। কমপ্লেন্টস আর ফিডব্যাক, হ্যাঁ, কোনো কমপ্লেন্টস থাকলে কমপ্লেন করে তারপর ফিডব্যাক দেয়, এই সব কিছু আর কি। কাস্টমার রিটেনশন অ্যানালাইসিস, ইন্টেনশন বা রিটেনশন তাদের একটা ইচ্ছা, তো এই সব কিছু আর কি মোটামুটি এর সাথে একটু একটু মিলে, কিন্তু ডাটা ড্রিভেন, এটাও ডাটা ড্রিভেনের একটা অংশই। কাস্টমার কনজিউমার ইনসাইটস এটাও ডাটা ড্রিভেনের একটা অংশ, মানে কাস্টমার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন নিয়ে আপনি রিসার্চ করবেন। এখানে মার্কেট রিসার্চের বিষয়টা কিন্তু চলে আসছে, কনজিউমার ইনসাইটস। আচ্ছা, তারপরে চলে যাই আমরা ফানেল স্ট্র্যাটেজি। ফানেল, ফানেল বলতে আমরা কি বুঝি? ফানেল জিনিসটা কি? ফানেল নাম শুনছি আমরা আগে, শুনে নেই, কিন্তু এই যে শেপটা দেখতেছি, এই শেপটা কি কমন মনে হইতেছে? শেপ এই যে এরকম, আচ্ছা, পিরামিড, পিরামিডটা উল্টা করে হয়েছে। আচ্ছা দেখ, আচ্ছা দেখেন, যখন আমরা তেল কিনতে যাই বা ওই যেটা দিয়া মাপে, ওইটার মতো একটু একটু লাগতেছে না? ওইটার মতো কিন্তু, আচ্ছা, অনেকটা মানে ইয়ার মতো আর কি, ছাঁকনি ব্যবহার করে না, ছাঁকনির মতো কাজ করে। আচ্ছা, ফানেল সায়েন্সের স্টুডেন্ট থাকলে হয়তো এই বিষয়টা করতেন, অথবা ল্যাবে ট্যাবে গেলে দেখবেন ওদের ফানেল আছে, ওদের ল্যাবের মধ্যে ফানেল আছে এরকম। আচ্ছা, ধরেন এটা কাজ করবে যে, এটা বললাম ছাঁকনির মতো। ধরেন আপনি বালুযুক্ত পানি নিলেন, অথবা আর যে কিছু হইতে পারে তরল জাতীয় কিছু নিলেন, আপনি এটাতে ঢালবেন, একটু একটু করে নিচে পড়বে,
বুঝছেন না? প্রথম অনেক বেশি, তারপরে হ্যাঁ একটু একটু করে কমতে কমতে একদম লাস্ট পর্যন্ত কি একদম কম থাকবে, কম সংখ্যক। তো ওইভাবে চিন্তা করবেন যে এদিক দিয়ে এটা হচ্ছে মার্কেটিং ফানেল। মার্কেটিং ফানেল, আরেকটা নাম আছে সেলস ফানেল। এটার কাজ হচ্ছে ধরেন এই দিক দিয়ে ওই সময় তো বললাম পানি ঢুকবে, এখন মনে করেন এদিক দিয়ে কাস্টমার ঢুকবে, জাস্ট আমরা কল্পনা করলাম আর কি, এদিক দিয়ে কাস্টমার ঢুকবে। এখন কাস্টমার এদিক দিয়ে ঢুকে এই যে একদম এদিক দিয়ে বের হবে। আচ্ছা, ধরেন এই জায়গার মধ্যে ছিল কতজন, 100 জন, হ্যাঁ 100 জন। এবার এই ধাপে আসবে কত, অনেক কমে যাবে। ধরেন এই জায়গার মধ্যে হ্যাঁ 75 জন, এই জায়গায় ধরেন 50 বা এতটুকু আসতে আরও কমে যায়, আরও কম, আরও কমে যায়। আচ্ছা, আর এই জায়গায় আসতে আরও কম। তাহলে 100 জনের মধ্যে ধরেন কতজন থাকলো আপনার একদম এই লেভেলে, 10 জন ধরে নিলাম আমরা, হ্যাঁ। তাহলে 100 জন ছিল আপনার প্রথমে অডিয়েন্স, তারা কিন্তু কাস্টমার না, হ্যাঁ। 100 জন ছিল আপনার অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্স। এই টার্গেটেড অডিয়েন্স থেকে আপনি কি করলেন, আচ্ছা টার্গেটেড অডিয়েন্স যেহেতু মনে পড়ছে তাহলে ওই কথা বলি। টার্গেটেড অডিয়েন্স বলতে কি, যেমন যদিও ডিজিটাল মার্কেটিংয়ে এই বিষয়টা আনা উচিত ছিল, ওটা হচ্ছে কি সুবিধা কি ডিজিটাল মার্কেটিং যে আমরা করবো না, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আপনি ধরেন ট্রেডিশনাল মার্কেটিংয়ের কথা যে বললাম, ওইটার ক্ষেত্রে কি হইতো, পোস্টার, লিফলেট, মাইকিং এইগুলো কইরা আসলে আমার যে অ্যাপ্রোপ্রিয়েট ক্লায়েন্ট দরকার, মানে অ্যাপ্রোপ্রিয়েট কাস্টমার দরকার, কতজন আমার অ্যাপ্রোপ্রিয়েট কাস্টমার হইতো এগুলোর মাধ্যমে। ধরেন আপনি কোনো একটা উপজেলা ভিত্তিক অথবা হ্যাঁ উপজেলা ভিত্তিক, কারণ জেলা ভিত্তিক এত বড় করে ধর মাইকিং করা সম্ভব হয় না, হ্যাঁ। উপজেলা ভিত্তিক আপনি মাইকিং করলেন, করার পর ধরেন যে প্রোডাক্ট নিয়ে আপনি মাইকিং করতেছেন, ওই প্রোডাক্ট আসলে কতজনের দরকার বা যাদের কানে পৌঁছাইতেছে তাদের সবারই এটা দরকার, একদম কম সংখ্যক মানুষের দরকার, তারা শোনে একটু, মানে শোনার চেষ্টা করে, আর বাকি সবাই মাইকিং করতেছে, তারা কোনো গুরুত্ব দিতেছে না। তাহলে দেখা যায় কি, ধরেন ঠিক এরকমই 100 জনের কাছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস 100 জনের কাছে পৌঁছাইছে, কিন্তু গুরুত্ব দিচ্ছে মাত্র বা শেষ পর্যায়ে করছে 10 জন 20 জন এরকম। কিন্তু এখন কথা হচ্ছে, যদি ডিজিটাল মার্কেটিংয়ের বেলা আপনি চিন্তা করেন যে আপনি অফলাইনের মতো যাদের দরকার অথবা যাদের দরকার নাই এরকম সবার কাছে আপনি করবেন না, প্রচার করবেন না। প্রচার করবেন একদম তাদের কাছে যাদের এই প্রোডাক্টটা দরকার, বুঝছেন না? আপনার এই প্রোডাক্টটা যাদের দরকার শুধু তাদের কাছেই পৌঁছাইবেন, তারা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। যেমন কি ধরেন ফ্যাশন জাতীয় অথবা কসমেটিক্স, এই জাতীয় আইটেম, এখন এইগুলো যে আপনি করবেন, এগুলো যাদের কাছে পৌঁছাইবেন, আপনি কি পুরুষদের কাছে এগুলো দিবেন? মেয়েদের, এত পুরুষদের কাছে অ্যাড দিয়ে কোনো নাই, মেয়েদের মহিলাদের কাছে দিব। আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন, এখানে আছে লোকেশন, যে আপনি কোন লোকেশনে দিবেন। লোকেশনটা অবশ্যই আপনি বিজনেস যে জায়গায় থাকবে ওই জায়গায় দিবেন, সমস্যা না, আপনি চাইলে যে কোনো লোকেশনে দিতে পারবেন। লোকেশন দিলেন, তারপরে অডিয়েন্স, আপনার অডিয়েন্স আসলে কারা হবে এটা সিলেকশন করা খুব গুরুত্বপূর্ণ। পুরুষ হবে নাকি মেয়ে হবে, কত থেকে কত বয়সের হবে, এই আইটেমের বেলা যদি আপনি কম বয়সী যারা আছে তাদেরকে সিলেক্ট করে দেন তাহলে ধরতেছে না। তারপরে হচ্ছে অনলাইনে যারা ঘন ঘন অ্যাক্টিভ থাকে, অনলাইন থেকে যারা পারচেস করে, যাক শেষ পর্যায়ে আছে সমস্যা নেই, অনলাইন থেকে যারা ঘন ঘন কেনাকাটা করে তাদের কাছে তো একটা দিলে ভালো হইব, ঠিক না? যেহেতু আমরা আমরা কল্পনা করতেছি কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে, ঠিক না? যে আমাদের অনলাইনে বিজনেস থাকবে অথবা অফলাইন বিজনেস দিয়ে শুরু করলো, আস্তে আস্তে আমরা অনলাইন ভিত্তিক করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডটা যাদের কাছে দিব তারা যেন আমার অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স হয়। অ্যাপ্রোপ্রিয়েট বলতে কি, তারা যেন আসলে আমারই অডিয়েন্স হয়, আমার বিজনেস মানে আমার যে প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টের যেন অডিয়েন্স হয়। মানে তার এমন এমন কারো কাছে একটা পৌঁছাইলাম যে তারা আমার অডিয়েন্স হিসেবে যুক্ত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তারা আমার অডিয়েন্স না, এরকমটা যেন না হয়। তাহলে আপনি এখানে ডিসাইড করে দিবেন যে পুরুষের কাছে যাবে নাকি মহিলাদের কাছে যাবে, কত থেকে কত বয়সী মানুষের কাছে যাবে, তারপরে কোন লোকেশনে যাবে, তারা কি অনলাইনে ঘন ঘন অ্যাক্টিভ থাকে, তারা কি অনলাইন থেকে ঘন ঘন কেনাকাটা করে, তারা কি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, এই বিষয়ে এই সংক্রান্ত আপনি সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন। এই যে সিলেক্ট করে দিতেছেন, সিলেক্ট করার পর আপনি যে দিবেন একটা যাদের কাছে যাবে তারা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স, বুঝছেন বিষয়টা? এখনও কিন্তু আপনি জানেন আপনার অডিয়েন্স কারা হবে, কারণ আমাদের তো নতুন বিজনেস, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে তাদের কাছে আমার বিজনেসটাকে পরিচয় করে দিচ্ছি, ঠিক না? এজন্য টার্গেটেড অডিয়েন্স। তাহলে টার্গেটেড অডিয়েন্সদের কাছে, ধরেন আপনি টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছাইলেন, আর তারা কি করলো, আস্তে 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 কী করলো, একটু ইন্টারেস্টেড হইলো আপনার বিজনেসের সাথে, একটু আগ্রহ দেখাইলো, তারপর আপনার পেজে যুক্ত হইলো। কেউ যদি লাইক করে আর মানে তো এটা আমরা ধরে নেব না সে একটু আগ্রহ দেখাইছে, অবশ্যই। ধরেন এক ধরনের মানুষ, যেমন এই যে ফানেল স্ট্র্যাটেজির মধ্যে যদি এবার আসি,
প্রথম হচ্ছে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিওতে দেখে নেবেন। হ্যাঁ, প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে আমরা কী বুঝি? অ্যাওয়ারনেস, ব্র্যান্ড তো বুঝলাম, অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস, হ্যাঁ, সচেতনতা বা সতর্কতা এই জাতীয়। মানে হচ্ছে আপনার নতুন বিজনেস, এখন আপনি বিজনেসটাকে কী করবেন? মানুষের কাছে পৌঁছে দিবেন। কী করবেন? অ্যাওয়ারনেস তৈরি করবেন, মানে ব্র্যান্ড পরিচিতি, যে দেখো আমার তো এই নামে একটা বিজনেস আছে, এই প্রোডাক্টের বিজনেস আছে, এই প্রোডাক্টটা তোমরা চাইলে ভিজিট করতে পারো। জাস্ট তাদের কাছে মানে রিচ হবে আর কি, পৌঁছাইবে তাদের কাছে যে এরকম বিজনেস নামে একটা বিজনেস আছে। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপরে কি করলেন? যাদের কাছে একটা পৌঁছাইলো, এখন পৌঁছানোর মাধ্যমে ওই অডিয়েন্সের মধ্যে এক ধরনের অডিয়েন্স থাকবে যারা এটার বেশি প্রাধান্য দিত না, আরেক ধরনের অডিয়েন্স থাকবে যারা একটু কী করবে যে ও প্রোডাক্টটা তো সুন্দর, একটু তাদের পেজে ভিজিট করি দেখি। তখন তারা আপনার পেজে ভিজিট করবে, অথবা কেউ প্রোডাক্ট দেখে লাইক করে দিবে, অথবা ভালো একটা কমেন্ট করবে যে আসলে প্রোডাক্টটা মানে অর্গ্যানিক কিনা বা অথেন্টিক কিনা, কোয়ালিটি ভালো কিনা, এই জাতীয় কিছু জানতে চাইবে। আচ্ছা, আর আরেক ধরনের অডিয়েন্স থাকবে যারা মানে যেটা বললাম যে ঘন ঘন অনলাইনে অ্যাক্টিভ থাকে, কেনাকাটা করে। তারা হয়তো কি করবে যে প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে, এরকম একটু বেশি আগ্রহ দেখাইবে। তাহলে বিভিন্ন ক্যাটাগরিজ থাকবে। তাহলে ফানেল জিনিসটা কি? ফানেল হচ্ছে যে একটি সাধারণ মানুষকে আপনি ধাপে ধাপে কাস্টমারে পরিণত করবেন। একটি সাধারণ মানুষকে ধাপে ধাপে কাস্টমারে পরিণত করার প্রক্রিয়াটাকে বলা হয় ফানেল। বুঝছেন বিষয়টা? ফানেল কি? ফানেল হচ্ছে আপনি সাধারণ মানুষকে কাস্টমারে পরিণত করবেন, শেষ। এটা হচ্ছে ফানেল। আচ্ছা, ফানেল তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের ফানেল হয়। প্রথম হচ্ছে টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল, টপ মানে কি? একদম উপরে। একদম উপরে বলতে কি এদিকটা আবার মনে হইতে পারে একটু উল্টা করে আসতে পারে। টপ অফ দ্য ফানেল বলতে একদম ফানেলের উপরের ধাপ, যারা প্রথমবার আমার বিজনেস সম্পর্কে শুনছে অথবা জানছে, টপ অফ দ্য ফানেল। তারপর হচ্ছে মিডল অফ দ্য ফানেল, মাঝখানে যারা আছে তারা কি একটু আগ্রহ দেখেছে, ইন্টারেস্টেড। আর একদম নিচে যারা আছে তারা হচ্ছে কি বটম অফ দ্য ফানেল। বটম মানে একদম নিচ। হ্যাঁ, তাহলে কি কি বললাম? টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তিনটা শব্দ, টপ, মিডল, বটম, এগুলো কিছু সংক্ষেপে বলে টোফু, মফু, বফু। এই শব্দগুলো হাস্যকর, বুঝছেন? এবার কি মজার শব্দ, টোফু, মফু, বফু, মানে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, আর হচ্ছে বটম অফ দ্য ফানেল। আচ্ছা, এবারে যে এখানে ফানেলের যে ছবিটা, এই ছবির মধ্যে প্রথমে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একদম উপরে। তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা কোন ধাপের মধ্যে পড়ছে? ফানেলের টপ। হ্যাঁ, উপরে, টপ অফ দ্য ফানেলে পড়ছে। তারপরে আছে কনসিডারেশন। কনসিডারেশন মানে কি বলেন তো? অ্যাওয়ারনেস তো আমরা বুঝলাম, অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন, মানে যারা মানে এই ধাপে কারা থাকবে? যারা নতুন আপনার বিজনেস সম্পর্কে প্রথমবার জানছে অথবা শুনছে। অ্যাওয়ারনেস মানে সচেতনতা তৈরি করা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? কনসিডারেশন, কনসিডার আমরা বলি না যে কনসিডার করি, মানে বুঝতেছি কিন্তু বাংলাতে কনসিডার মানে বিবেচনা করা, একটু যাচাই বাছাই করা। যেমন কি এই যে আপনার পেজে ভিজিট করে একটু তারা জানতে চাইতেছে, এটা এক ধরনের কনসিডারেশন। তারপরে আপনার ধরেন ওয়েবসাইট থাকবে, অবশ্যই ওয়েবসাইটটা কি পেজ দিয়েও পড়লাম, আচ্ছা যাক ওইদিকে, আচ্ছা যাক, আপনার বিজনেস মানে আপনার পেজ থাকবে। পেজের মধ্যে আপনি হাইলাইট করে দিবেন যে আমার এই বিজনেস, এই প্রোডাক্ট আছে, কিন্তু আপনি তো এর এখান থেকে সেলস করতে পারতেছেন না। সেল করার জন্য ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট থেকে তারা কি করবে? একসাথে সবগুলো প্রোডাক্ট একসাথে তারা দেখতে পারবে, যাচাই বাছাই করতে পারবে। তখন আপনার মানে সে তারা কি করলো? ওয়েবসাইটে প্রবেশ করলো। ওয়েবসাইটে প্রবেশ করে দেখলো যে অনেকগুলো প্রোডাক্ট, একটা প্রোডাক্ট তার কাছে ভালো লাগছে, ওই প্রোডাক্টে ক্লিক করে ওই প্রোডাক্টের প্রাইস, তারপরে ওটার মডেল, এই সব কিছু কি তারা কি করলো? জানতে চাইলো। আচ্ছা, প্রোডাক্টের মধ্যে আবার কয়েকটা জিনিস আছে, যেমন একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে বেনিফিট। ফিচার বলতে কিছু বুঝি আমরা? ফিচার কি? ফিচার যা যা ছবিতে মানে প্রোডাক্টে যা যা আছে এরকম। সুবিধা, সুবিধাটা হচ্ছে মানে দুইটা জিনিস, একটা ফিচার, বেনিফিট। বেনিফিটটা হচ্ছে সুবিধা, বেনিফিট। ফিচার, ফিচার মানে বৈশিষ্ট্য। ফিচার মানে বৈশিষ্ট্য। যেমন কি ধরেন একটা ল্যাপটপ, ল্যাপটপ, যেমন আমার ল্যাপটপের কথাই বলি, আমার হচ্ছে 16 জিবি র্যাম। এটা কি একটা ফিচার, বৈশিষ্ট্য? হ্যাঁ, 16 জিবি র্যাম, তারপরে হচ্ছে 8 জিবি গ্রাফিক্স কার্ড, তারপরে হচ্ছে 256 এসএসডি, তারপরে হচ্ছে সেভেন জেনারেশন। এই সবগুলো হচ্ছে কি ফিচার, বৈশিষ্ট্য। হ্যাঁ, ফিচার। আর যদি ইয়ার বেনিফিটের কথা বলি, বেনিফিট মানে
ফিচার মানে আপনি প্রোডাক্ট, মানে প্রোডাক্টের মধ্যে কী কী আছে, আর বেনিফিট মানে আপনি কী কী সুবিধা পাইবেন। বেনিফিট যেমন এটা হচ্ছে কি হালকা, তাড়াতাড়ি ওপেন হয়, তারপরে কি আহ, হ্যাঁ, হ্যাঁ, তারপরে কাজের সুবিধা, হ্যাঁ, ফাইল, হ্যাঁ, সহজে ক্যারি করা যায়, যে কোনো ফাইল তাড়াতাড়ি ওপেন হয়, তারপরে মানে স্লো হয় না, এরকম আর কি। এই যে এটা একটা সুবিধা 100, এই যে একদম সোজা ওপেন করা যায়, হ্যাঁ, একদম ইয়া করা যায়, একদম, এটা একটা সুবিধার মধ্যে পড়ে। এগুলো হচ্ছে বেনিফিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফিচার বেনিফিট বোঝা গেছে না? ফিচার মানে বৈশিষ্ট্য, এই প্রোডাক্টের মধ্যে আসলে কী কী আছে, উপরের বাহ্যিক আপনি দেখতেছেন এই। আর বেনিফিট মানে হচ্ছে আপনি প্রোডাক্ট থেকে কী কী পাবেন, আপনার সুবিধাগুলো কী হবে। আচ্ছা, তাহলে গেল যে কনসিডারেশন থেকে তো কথাটা বললাম। কনসিডারেশন মানে কি, কেউ একটা প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টের সম্পর্কে জানতে চাইতেছে, বিচার বিবেচনা করতেছে, হ্যাঁ, একটু যাচাই বাছাই করতেছে যে প্রোডাক্টের মধ্যে আসলে দেখি দাম কত বা কী কী মডেল বা ভালো হইব কিনা। আর তারপর হচ্ছে কনভার্সন। কনসিডারেশন কোথায়, কোন স্টেপে পড়ে বলেন তো, কোন স্টেপে পড়ে? মিডল, হ্যাঁ, সেকেন্ড, মিডলের মধ্যে পড়ে। আর লাস্ট হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে কি, হ্যাঁ, কনভার্সন, নতুন কিছু শব্দ আসবে, বানানটা দেখবেন এখানে আছে, কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে একদম কি বলা যায়, মোটামুটি সে কেনার জন্য রেডি, হ্যাঁ, একটু বেশি আগ্রহী, সে কিনবে কিনবে এরকম ভাব। কনভার্সন মানে হচ্ছে একদম মানে লাস্ট পর্যায়ে। লাস্ট পর্যায়ে বলতে যেই জায়গায় আপনি ক্লায়েন্টকে নিয়ে যেতে চান। তো আমাদের লাস্ট পর্যায়ে তো বিজনেসের ক্ষেত্রে সেলসই থাকে, আমাদের টার্গেট সেলস থাকে না, সেলস পর্যন্ত থাকে। তাহলে এই ধাপে কনভার্সনের মধ্যে, কনভারসেশন না কিন্তু কনভার্সন, কনভার্সন, কনভার্সনে এসে একটা মানুষ মানে একটা সিদ্ধান্ত নিবে যে সে আসলে কিনবে কিনা, কিনে ফেলবে, অথবা ধরেন অ্যাড টু কার্ট করে রাখছে, কিনার শেষ ধাপে আছে, তার হচ্ছে কনভার্সন। আর আরও নিচে যদি যাই, মূলত এই তিনটার মধ্যে ইয়া করা হয়। আর আরেকটু নিচে হচ্ছে অ্যাডভোকেসি, হ্যাঁ, অথবা ধরেন কী বলছে লয়্যালটি। লয়্যালটি মানে হচ্ছে যারা মানে আপনার কাছ থেকে এখন ঘন ঘন কিনে, প্রোডাক্ট কিনে, এখন আর অত যাচ্ছে বাছে না, ওই যে ব্র্যান্ডের কথা বললাম, ঘন ঘন কেনাকাটা করে, তার হচ্ছে লয়্যালটি অথবা অ্যাডভোকেসি, এখানে শব্দগুলো আছে। তাহলে আবারও ইয়েগুলো দেখি, একদম উপরের ধাপে থাকবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা টপ অফ দ্য ফানেল, তারপরে কনসিডারেশন যেটা মিডল অফ দ্য ফানেল, আর তারপরে কনভার্সন যেটা কি বটম অফ দ্য ফানেল। আচ্ছা, এই স্ট্র্যাটেজি। তাহলে ফানেল বলতে ওভারঅল যদি আমরা একটু ইয়ে করি, ফানেল বলতে কি বুঝি আমরা, ফানেল কি, মার্কেটিং ফানেল অথবা সেলস ফানেল বলতে কি বোঝায়? ফানেল সম্পর্কে সব কিছু, কার সম্পর্কে সব কিছু মানে, প্রোডাক্টের সম্পর্কে, আর সাধারণ মানুষকে কাস্টমারে পরিণত করা, আচ্ছা ফানেল, বুঝছেন? মানে এটা হচ্ছে কাজ করবে অনেকটা ফিল্টারিংয়ের মতো, আপনি কাস্টমারদেরকে ফিল্টারিং করবেন, বুঝছেন? এক লেভেলের কাস্টমার শুধু আপনার বিজনেস সম্পর্কে প্রথমবার শুনছে, আর এক লেভেলের কাস্টমার হচ্ছে যারা একটু আগ্রহ প্রকাশ করছে, আর এক লেভেলের কাস্টমার যারা কেনার জন্য রেডি অথবা ঘন ঘন কিনে। এই যে কাস্টমারের মধ্যে যে একটা কি বলা যায় ভাগ, কাস্টমারের মধ্যে পার্ট, এই কাস্টমারকে গাইড করবেন আপনি। আপনি যেই কাস্টমাররা কেনার জন্য রেডি তাদেরকে আপনি আলাদা করে আবার যখন অ্যাড দিবেন তাদেরকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবেন, বিভিন্ন অফার দিবেন, তারা আগে কিনে না এখন কিনে ফেলবে। এই যে বিভিন্ন কাস্টমারের জন্য আপনি বিভিন্ন অ্যাড দিবেন, এই যে কাস্টমারদেরকে আপনি গাইড করতেছেন, হ্যাঁ, এই গাইড করার হচ্ছে ফানেল। তাহলে ফানেল বলতে কি, একদম সহজ কথায় সাধারণ মানুষকে আপনি কাস্টমারে পরিণত করবেন, এটা হচ্ছে ফানেল, বুঝছেন? একদম সহজ না? সাধারণ কাস্টমারকে আপনি সরি সাধারণ সাধারণ মানুষকে আপনি কাস্টমারে পরিণত করবেন, এটা হচ্ছে ফানেল। ফানেল কত প্রকার, কয় ধরনের? তিন ধরনের, হ্যাঁ, তিন ধরনের ফানেল। একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, একটা বটম অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকুই ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। তাহলে আমরা আজকে কি কি শিখলাম ওভারঅল যদি দেখি, কি কি শিখলাম আমরা একদম প্রথম থেকে, দাঁড়ান আরেকটু ইয়ে করতেছি। হ্যাঁ, প্রথমে ছিল আমাদের মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং। আমরা মার্কেটিং সম্পর্কে জেনেছি যে মার্কেটিং কি, অফলাইন মার্কেটিং, অনলাইন অথবা ডিজিটাল মার্কেটিং, কোনটার কি সুবিধা। আচ্ছা, তারপরে আমরা শিখেছি যে ব্র্যান্ডিং কি, নিউরো মার্কেটিং কি, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে নিউরো মার্কেটিংয়ে পরিবর্তন করতে পারি। তারপরে আমরা শিখেছি যে 4P অফ মার্কেটিং, 4P কি, এগুলো শিখেছি। তারপরে ডাটা ড্রিভেন সম্পর্কে আমরা জেনেছি। তারপরে কনজিউমার ইনসাইটস সম্পর্কে আমরা জেনেছি। আর সর্বশেষ
ফানেল স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা শিখেছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাস ভিডিওটা দেখবেন।